13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প। ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল 4 প্রাণ, আহত 21। এবং 10 দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনুম বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 21 জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। তিনি বলেন, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাসারায় ঢাকামুখী লেনের সামনে থাকা একটি যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক, হেলপার নিহত ও অপর 5 জন আহত হন। তবে হতাহতের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় আবদুল্লাহ পরিবহনের একটি বাস। এতে বাসটি দুমড়ে মুচড়ে হেলপার সহ 2 জন নিহত ও 16 জন আহত হন। মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসি 10 দিনের সফরে বাংলাদেশ এসেছেন। শুক্রবার তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডন প্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমেদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসি গত 29 ডিসেম্বর ঢাকায় আসেন। 10 দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন। বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবিদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসায় মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। গতকাল তিনি ফেনীর সোনাগাজীতে আল হাসানাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন। রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:35 এই ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর USGS জানিয়েছে, আজ শুক্রবার সকাল 10:32 ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। USGS জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। ঢাকা, সিলেটের পাশাপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশেপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। দেশের 13টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের 8টি জেলা সহ মোট 13টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নতুন বছরেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সরকারের পক্ষ থেকে দফায় দফায় শুল্ক কর কমালেও সুবিধা পাচ্ছে না ভোক্তা। বরং নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীরা এখনও বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়াননি। রোজার আগে সরকারের পক্ষ থেকে আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে তারা। এছাড়া খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়েও খোলা সয়াবিন তেল লিটারে 28 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বছরের প্রথম থেকেই পণ্যটি কিনতে ক্রেতারা ভোগান্তি বেড়েছে। এদিকে গত বছরের শেষ দিক থেকে অস্থির হয় ভোজ্য তেলের বাজার। নভেম্বরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার 175 থেকে 180 টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হয় 185 টাকায়। প্রথম দফায় 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে শুধু 5%। আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজ করার জন্য 2017 সালে প্রতিষ্ঠার প্রায় 7 বছর পর জাতীয় রাজস্ব বোর্ড গেল বৃহস্পতিবার জাতীয় একক উইন্ডো সিস্টেম আংশিকভাবে প্রয়োগ করেছে। প্রাথমিকভাবে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত 19টি সংস্থার মধ্যে 7টির কার্যক্রম ব্যবস্থা আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেল BSW সিস্টেমের সফট উৎক্ষেপণ অনুষ্ঠিত হয়। এই ব্যবস্থার মাধ্যমে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত সার্টিফিকেশন, লাইসেন্সিং এবং পারমিট এখন অনলাইনে ইস্যু করা যাবে।
আবেদনকারীদের আর একাধিক অফিসে যেতে হবে না। তারা এক জায়গায় একটি আবেদন জমা দিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রতিক্রিয়া পেতে পারে। বাকি 12টি এজেন্সি এই বছরের 28 ফেব্রুয়ারির মধ্যে সিস্টেম সম্পূর্ণরূপে একত্রিত হবে, বিবৃতিতে বলা হয়েছে। তাই এই সিস্টেমটি ব্যবহার করে আমদানিকারক এবং রপ্তানিকারকরা সমস্ত ধরনের সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংগ্রহ করতে পারেন এবং পণ্য ক্লিয়ার করার জন্য একটি একক অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ডেটা জমা দিতে পারেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে 65 পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে সব মহলে। এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে উল্টো রাজস্ব আয় কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। অবশ্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যস্ফীতির মূল ওয়েটার ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল এগুলো। আমরা যেসব জিনিসের উপর কর বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জের তারাস উপজেলায় জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। হিমেল বাতাস ও তীব্র শীতে মৌবাক্স থেকে বের হচ্ছে না মৌমাছি, ফলে মধু উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। খামারিরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রতিটি খামারে গড়ে 15 থেকে 20 মণ মধু পাওয়া যেত, কিন্তু বিরূপ আবহাওয়ার মধ্যে উৎপাদন বন্ধ রয়েছে। মৌমাছির সংগ্রহের মধু মৌমাছি খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। তীব্র শীতের হাত থেকে মৌবাক্স ও মৌমাছি রক্ষায় মুড়িয়ে দেওয়া হয়েছে পলিথিন ও চটের কাপড়। এতে বাক্সের ভেতরে বাতাস ঢুকতে না পারলেও মধু সংগ্রহে বের হচ্ছে না মৌমাছি। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অটোরিকশার মালিকরা অবরোধ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার বিকাল থেকে কয়েক ঘন্টা এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে বিক্ষুব্ধ অটোরিকশার মালিকরা পুলিশের বিরুদ্ধে অভিযোগে না বলেন। মামলার কাগজ না দিয়ে 10 দিন পর 2600 টাকা করে নিচ্ছেন হাইওয়ে পুলিশে থাকা কর্মরত ব্যক্তিরা। হাইওয়ে থানার ওসির নির্দেশক্রমে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন। পুলিশকে টাকা দিয়ে আমরা মহাসড়কে গাড়ি পারাপার করি, মহাসড়কে আমাদেরকে উঠতে দিচ্ছে। টাকা না দিলেই গাড়ির চাবি কেড়ে নিয়ে ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা মহাসড়কে শৃঙ্খলা ফিরে চাই এবং চাঁদাবাজ পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ওসি চাঁদাবাজিকে অস্বীকার করে বলেন, 2600 টাকা মামলার জন্য তারা ব্যাংক ড্রাফট করে। তাদের কাছে থেকে কোনো প্রকার চাঁদা ও ঘুষ নেওয়া হয় না, বরং তারাই পুলিশের কথা অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনে কি ফের নতুন কোনো ভাইরাস হানা দিয়েছে? আপাতত এই প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের একাংশের মধ্যে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড়। ওই ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়াতে আক্রান্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনে কি ফের নতুন কোনো ভাইরাসের হানা দিয়েছে? আপাতত এই প্রশ্ন ঘুরছে নেতাগরিকদের একাংশের মধ্যে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড়। এই ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়াতে আক্রান্ত। চীনের তরফেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি, তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে চীনের নিউমোনিয়ার রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে। শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থাটি। তারপরেও অবশ্য জল্পনা থামছে না। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওয়ে একাধিক দাবি করা হচ্ছে। নেতাগরিকদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা, AHMPV, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 এই সবগুলো ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে। হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তি করানোর জায়গা নেই। একটি পোস্টে দাবি করা হয়েছে রোগী আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা। ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। 2020 সালের গোড়া থেকে বিশ্বজুড়ে হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের উহান শহর, যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সবই রয়েছে জল্পনা কল্পনা স্তরে। কোভিডের সঙ্গে HMPVর অনেক ক্ষেত্রে মিল রয়েছে।
এটিও হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো সর্দি, জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। বহুদিন ধরেই বলিপাড়ায় এই জল্পনা। গত বছর গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকে এই জল্পনার সূত্রপাত। তারপরে কখনো গোপন প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটিয়েছেন, আবার কখনো একসঙ্গে ধূমপান করতে দেখা গিয়েছে কৃতিকে। সম্প্রতি বড়দিন উদযাপনেও কৃতির সঙ্গেই ছিলেন তার প্রেমিক কবির বাহিয়া। যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন অভিনেত্রী, তবে তার সময় যে প্রেমেই কাটছে তা স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানালেন। কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় সঙ্গীর সঙ্গে। কৃতির মতে সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমে প্রেম প্রকাশ করা যায় বলে মত কৃতির। অভিনেত্রী বলেন, ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন, সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তার সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীত থেকে ভালোবাসা ও মনোযোগ পাওয়াই বড় বিষয়। এবার খেলাধুলার সংবাদ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে আবারও সরব ক্রিস্টিয়ানো রোনালদো। প্রাক্তন ক্লাবের ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন কর্তৃপক্ষের উপর। CR7-এর অভিযোগ, কর্তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার কোচদের বলির পাঠা করছে। একই সঙ্গে রোনালদো আশাবাদী তার এক প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে। রিয়াল মাদ্রিদ জুভেন্টাস ঘুরে আবার 2021-22 মরশুমে লাল জার্সি পরেছিলেন রোনালদো। শুক্রবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে আবার ম্যানচেস্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন পর্তুগালের অধিনায়ক। রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল, ম্যানিউ কি EPL জেতার দৌড়ে ফিরতে পারবে? উত্তরে রোনালদো বলেন, কঠিন বিশ্বের সবচেয়ে কঠিন লিগ হলো EPL। 1.5 বছর আগে যা বলেছিলাম আজও একই কথা বলবো। ম্যানিউয়ের সমস্যা ম্যানেজার, কোচ নয়, সমস্যা একই রয়েছে। একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো ক্লাবের পরিবেশ এখন অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প। ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল 4 প্রাণ, আহত 21। এবং 10 দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।